রমেশ বাবা, অন্ধকার ঘরে এইভাবে বসে আছিস কেন? সারাদিন রোদে পুড়ে নদীতে ছিলি, এখনো এক ফোঁটা জলও তো পড়েনি। এই নে বাবা, অন্তত এই জলটুকু খেয়ে নে, তোর মুখটা তো একদম শুকিয়ে গেছে। পিসিমা, জল দিয়ে কি আর পেটের আগুন নেভে? আজ সারাদিন নদীর বুকে জাল ফেলে বসেছিলাম, মাছ ধরা তো দূরের কথা, একটা চুনোপুটিও আমার জালে ধরা দেয়নি। কেন বিধাতা আমার সাথে এমন করছেন? আমার কি অপরাধ বলতে পারো? ওরে পাগল, ভাগ্য সবসময় কি একরকম থাকে রে? আজ মাছ পাচ্ছিস না, কাল হয়তো অনেক পাবি। ধৈর্য হারাস নে বাবা। আর কত ধৈর্য ধরবো পিসিমা? গ্রামবাসী আমাকে অভাগা রমেশ বলে ডাকে। আজ যখন খালি হাতে ঘাট থেকে ফিরছিলাম, তখন গ্রামের লোকেরা আমার ব্যর্থতা দেখে হাসাহাসি করছিল। শুধু তাই নয়, মহাজন হরিদাস আজ বাজারের মাঝখানে সবার সামনে আমাকে খুব অপমান করেছে পিসি। আবার এই দরিদ্র অবস্থা এখন সবার কাছে উপহাস আর বিনোদনের বস্তু হয়ে দাঁড়িয়েছে। কি রে অভাগা রমেশ, বাড়ি আছিস নাকি রে? বাবু, আপনি এখানে? আমার পাওনা টাকা কোথায়? 7 দিনের কথা বলে আজ 2 মাস হয়ে গেল বেটা। বাবু, আপনি তো জানেন আমার অবস্থা, জালে মাছ উঠছে না বলেই আমি আপনার টাকা শোধ করতে পারছি না। দয়া করে আমাকে আর কয়েকটা সময় দিন না। সময়? তোকে সময় দেওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা। সবার জালে মাছ ধরা পড়ে, তোর জাল খালি থাকে কেন? শোন রমেশ, আগামীকাল বিকেলের মধ্যে যদি আবার সমস্ত ধার তুই শোধ না করিস, তবে ওই নদীর ঘাটে বাঁধা তোর জরাজীর্ণ নৌকাটি আমি কেড়ে নেব। ওই নৌকাই তো তোর শেষ সম্বল, তাই না? নৌকাটা না থাকলে দেখব তুই কেমন করে মাছ ধরিস আর কেমন করে পেট চালাস বেটা। মহাজন বাবা, এমন নিষ্ঠুর হবেন না। নৌকোটি কেড়ে নিলে যে আমাদের না খেয়ে মরতে হবে। না খেয়ে মরলে আবার কি করার আছে? টাকা না পেলে যা বলে গেলাম তাই করব, কিন্তু আমি। মনে রাখিস রমেশ, কালই শেষ দিন, কালই শেষ দিন। ওরে দেখ দেখ, সবাই চেয়ে দেখ, আমাদের গ্রামের অভাগা রমেশ আজ আবার কোমর বেঁধে নেমেছে ভাগ্য পরীক্ষা করতে। কিরে রমেশ, আজ কটা শামুক তোলার পরিকল্পনা করেছিস রে বেটা? কালু ভাই, কাউকে নিয়ে ভাবে উপহাস করা কি ঠিক? আমি তো কেবল নিজের কাজ করার চেষ্টা করছি, পরিশ্রম তো আমি তোমাদের চেয়ে কোনো অংশে কম করি না। পরিশ্রম? পরিশ্রম তো গাধাও করে রে রমেশ, কিন্তু রাজার সিংহাসন কি সে পায়? এই বিশাল নদীতে হাজার হাজার মাছ খেলা করছে, সবার জালে রূপালী শস্য উঠছে, অথচ তোর জালে শুধু কচুরিপানা আর শামুক ওঠে। একেই বলে কপাল। তোর তো নদীতে নামাই বৃথা রে, বরং জালটা বিক্রি করে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে নে, সেটাই ভালো হবে। আহ কালু ভাই, সকাল সকাল মানুষটাকে এভাবে না বললে হয় না তোমার? লোকটা কত কষ্ট করে তা আমরা সবাই জানি। ওর কপালটাই মন্দ, তাই বলে কি এভাবে কাউকে অপমান করতে হবে? অত দয়া দেখিও না মালতী, অলক্ষী যার ঘাড়ে বসে তাকে দয়া করে কোনো লাভ নেই। রমেশের ছায়া মারালে আজ আমারও মাছ বিক্রি হবে না। চললাম আমি। হায় ভাগ্য, সবাই আমাকে নিয়ে এভাবে হাসাহাসি করে। আমি তো রোদ বৃষ্টি মাথায় নিয়ে দিনরাত পরিশ্রম করি, কোনো আলস্য তো আমার নেই। তবে কেন প্রকৃতি আমার প্রতি এত নিষ্ঠুর? কেন অন্যদের জালে মাছের মেলা বসে, আর আমার ভাগ্য কেন এমন? এই দুর্ভাগ্যের কোনোদিন শেষ হবে না। বিধাতা, এই অভাগা অপবাদ কি আমার আমৃত্যু সঙ্গী হয়ে থাকবে? এ কি, জালটা তো বেশ ভারী মনে হচ্ছে। হে বিধাতা, দয়া করো, আজ যেন খালি হাতে পিসিমার সামনে ভিড়তে না হয়। মহাজন কাল আমার শেষ সম্বলটুকু কেড়ে নেবে বলেছে। বাঁচাও প্রভু, বাঁচাও।
এ কি পরিহাস বিধাতা! সারাদিন ক্ষুধার্ত থেকে রোদে পুড়ে শেষ পর্যন্ত আমার ভাগ্যে এই জুটলো একটি ব্যাঙ। এই ব্যাঙ নিয়ে আমি কি করব? একে তো বাজারে বিক্রি করা যাবে না। আমার মতো অভাগার কপালে বোধহয় সারা জীবন এই শূন্যতাই লেখা আছে। তুমি মন খারাপ করো না। তুমি যা দেখছো আমি আসলে তা নই। আমি কোনো সাধারণ ব্যাঙ নই। তোমার সরলতার পরিশ্রম দেখি আমি অত্যন্ত মুগ্ধ। তুমি যদি দয়া করে তোমার বাড়িতে আমায় আশ্রয় দাও, তবে আমি তোমার ভাগ্যের চাকা বদলে দিতে পারি। এ কি অলৌকিক কাণ্ড! একটি ব্যাঙ মানুষের মতো কথা বলছে। আমি কি স্বপ্ন দেখছি, নাকি ক্ষুধার জ্বালায় আমার মতিভ্রম হয়েছে? না, তুমি স্বপ্ন দেখছো না। আমি তোমার সামনে একটি ব্যাঙ কথা বলছি। তুমি সামান্য এক ব্যাঙ হয়ে আমার ভাগ্য বদলাবে? যেখানে স্বয়ং বিধাতা আমার দিকে মুখ তুলে চাননি, গ্রামবাসী যেখানে আমাকে অভাগা বলে, সেখানে তোমার মতো এক ক্ষুদ্র প্রাণী কি করতে পারে? আমার জীবন অভিশাপে ভরা। তুমি এই অভাগার ভাগ্যের পরিবর্তন কিভাবে করবে? সময় সব প্রশ্নের উত্তর দেবে। তুমি শুধু তোমার কুটিরে আমায় একটু স্থান দাও নিঃস্বার্থভাবে। দেখবে ফল তুমি ঠিকই পাবে। তাছাড়া আমাকে নিয়ে গেলে তোমার কোনো ক্ষতি হবে না, আমি এইটুকু বলতে পারি। ঠিক আছে, যার হারাবার কিছু নেই তার আর ভয় কিসের? আজ থেকে তুমি আমার বাড়ির অতিথি। চলো চলো, আমার কুটিরে চলো। এসেছিস বাবা, বিধাতাকে ধন্যবাদ জানাই যে তুই সুস্থ শরীরে ফিরেছিস। কিন্তু তোর মাছের ঝুলি কোথায়? আজও কি মাছ পাসনি? মহাজন তো কালই সকালে পাওনা টাকা নিতে চলে আসবে। কি সর্বনাশ রমেশ, তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে? ঘরে এক মুঠো চাল নেই, দুদিন ধরে উনুনও জ্বলছে না। আর তুই কিনা নদী থেকে একটা ব্যাঙ ধরে নিয়ে এলি। এই ব্যাঙ দিয়ে কি আমাদের খিদে মিটবে? নাকি তুই কাল মহাজনকে মাছের বদলেই ব্যাঙ দিবি? পিসিমা, দয়া করে একটু শান্ত হও। আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি ইচ্ছে করে কোনো বোকামি করিনি। এই ব্যাঙটি কোনো সাধারণ ব্যাঙ নয়। এ অবিকল মানুষের মতো কথা বলতে পারে। ও বড় বিপদে পড়ে আমার কাছে সাহায্য চেয়েছে। একে কি এই অবস্থায় ফেলে আসা যায়? আমাদের অবস্থা যতই খারাপ হোক, বিপন্নকে আশ্রয় দেওয়া কি আমাদের ধর্ম নয় বলো? ব্যাঙ কথা বলে? ক্ষুধার জ্বালায় তুই বোধহয় পাগল হয়ে গেছিস বাবা। একটা জলজ প্রাণী কি করে কথা বলবে? এটাও কি সম্ভব? তুই এখনই একে নদীতে ফেলে দিয়ে আয়। আমাকে দয়া করে ঘৃণা করবেন না পিসিমা। আপনার সন্তান আমাকে যমদূতের হাত থেকে বাঁচিয়ে এনেছে। আমি আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি, বরং আমি এসেছি আপনাদের দীর্ঘদিনের অভাব দূর করতে। আমাকে শুধু আপনাদের কুঠিরের এক কোণে একটু আশ্রয় দিন মা। দেখবেন আমি আপনাদের কোনো অকল্যাণ করব না। হায় বিধাতা, হে আমি কি শুনছি? সত্যি তো, ব্যাংকটি মানুষের মতো করে কথা বলছে। রমেশ বাবা, আমি তো জীবনে এমন অলৌকিক কাণ্ড দেখিনি। দেখেছো পিসিমা, আমি মিথ্যে বলিনি। এই ব্যাঙটির ভেতরে নিশ্চয়ই কোনো মায়াবী শক্তি আছে। একে আমরা তাড়িয়ে দিতে পারি না, কিছুতেই না। ঠিক আছে, যখন ও নিজেই আমাদের কাছে আশ্রয় চাইছে, বলছে বিপদে পড়েছে, তাহলে থাক আমাদের কাছে। আমি আর বাধা দেব না বাবা। আজ থেকে এই কুটিরে ও আমাদের সাথেই থাকবে। বিপদগ্রস্তকে সাহায্য করা উচিত। রমেশ বাবা, আজ যেন তোর হাত শূন্য না ফেরে। আজ যে মহাজনের দেওয়া শেষ সময়ের দিন, বিধাতা তোকে রক্ষা করুন বাবা। রমেশ, আজ তুমি প্রতিদিনের মতো ঘাটের কাছে মাছ ধরতে যেও না। আজ তুমি তোমার নৌকো নিয়ে নদীর একেবারে উত্তরের বাঁকে, যেখানে পুরনো বটগাছ আছে, সেখানে যাবে। আমার কথা শোনো, আজ তুমি নিরাশ হবে না। সেখানে গিয়ে একবার মাত্র জাল ফেলবে, দেখবে ভাগ্য তোমার সহায় হয়েছে। উত্তরের বাঁকে? ওখানের জল তো খুব গভীর আর ঘোলাটে। জেলেরা সাধারণত ওখানে যায় না। ওখানে নাকি মাছ পাওয়া যায় না। কিন্তু তুমি যখন বলছো, তবে আজ না হয় তোমার কথাই শুনলাম। নিজের বুদ্ধিতে তো সারা জীবন শুধু শূন্যতাই পেয়েছি। দেখি তোমার কথা শুনে আজ কি হয়। ওরে রমেশ, এইদিকে চেয়ে দেখ একবার, কি অলৌকিক কাণ্ড! এই ব্যাংকটা তোর জারের ওপর পা ছোঁয়ানোর সাথে সাথে তেলের বোতলটা কেমন করে ভরে গেল রে। সত্যিই তো পিসিমা, আমি তো আজ কতদিন হলো তেল কিনি না। ব্যাংকটি যে সাধারণ ব্যাংক নয়, তার প্রমাণ আমরা পাচ্ছি, বলো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ। রমেশ, সময় বয়ে যাচ্ছে,
সূর্য মাথার উপরে ওঠার আগেই তোমায় নদীতে যেতে হবে। যাও, নিজের উপর বিশ্বাস রেখে জাল ফেলো। আর আজকের দিনটি তোমার জীবনের সমস্ত দুঃখ মুছে দেবার জন্য। ঠিক আছে, আমি এখনই বেরোচ্ছি। পিসিমা, তুমি আশীর্বাদ করো, যদি আজ ভাগ্য ফেরে তবে এই মহাজনের ঋণের বোঝা চিরতরে শেষ হয়ে যাবে। এ কি, আমি কি স্বপ্ন দেখছি নাকি চোখের ভুল? রমেশ, তোমার ডালার ওই মাছগুলো তো সাধারণ মাছের চেয়েও বড় মনে হচ্ছে। এক একটা রুই কাতলা যেন হাতির বাচ্চার মতো বিশাল। তুমি এমন মাছ কোথায় পেয়েছো শুনি? মহাজন, আজ বিধাতা আমার প্রতি সদয় হয়েছেন। এই নিন আপনার পাওনা টাকা। আজ আপনার সমস্ত ধার আমি কড়াই গন্ডায় শোধ করে দেব। আর এই মাছগুলো বিক্রি করে আমি আমার পিসিমার জন্য চাল ডাল আর কাপড় কিনবো। বাহ, এ তো অভাবনীয় ব্যাপার যে রমেশকে আমি কাল অপদার্থ বলে গালি দিয়েছিলাম, সে আজ দেখি বাজারের সেরা মাছ নিয়ে এসেছে। আজ তো তবে তোমার ভাগ্যের চাকা ঘুরে গেল দেখছি। কিন্তু রহস্যটা কি? কোনো গোপন মন্ত্র আছে নাকি? কোনো মন্ত্র নয় মহাজন মশাই, কেবল ধৈর্যের ফল। আমি শুধু সঠিক জায়গায় জাল ফেলেছি। কি ব্যাপার? এই সেই অভাগা রমেশ, যার জালে কাল পর্যন্ত একটা চুনোপুটিও ওঠেনি, আজ সে কোত্থেকে এমন বিশাল বিশাল মাছের ডালি নিয়ে হাজির হলো? যে নদীতে আমরা সারাদিন জাল ফেলে ছোট মাছ ছাড়া কিচ্ছুটি পাই না, সেখানে রমেশের জালে এত বড় মাছ ধরা পড়লো কি করে? ব্যাপারটি মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। নিশ্চয়ই ও কোনো কালো জাদু করেছে বা কোনো অশুভ শক্তির সাহায্য নিয়েছে। অলক্ষী যার ঘাড়ে চড়ে যে ছিল, সে রাতারাতি লক্ষ্মীমান হয়ে গেল, এটা অসম্ভব। আমাকে এর খবর নিতেই হবে। আজ রাতে ওর কুটিরে গিয়ে আমি আড়ি পাতব। এই রহস্যের শেষ দেখে তবেই আমি ছাড়ব। কাল কাল মাছ বিক্রি করে অনেক টাকা পেয়েছি পিসিমা। ব্যাংকটির কথা শুনে উত্তরের বাঁকে যাওয়ার পর থেকে আমার জীবনে কোনো অভাব নেই। লোকে এখন আমাকে অভাগা না বলে ভাগ্যবান রমেশ বলে ডাকে। তুমি আমার জীবন বদলে দিয়েছো ব্যাং, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রমেশ, তুমি দয়ালু আর সৎ। তুমি আমাকে আশ্রয় দিয়েছো। আজ তোমার সুদিন ফিরেছে। এই শুভ মুহূর্তে তোমাকে আমি একটা কথা বলতে চাই। তুমি কি আমাকে তোমার জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করবে? তুমি কি আমায় বিয়ে করে তোমার অর্ধাঙ্গিনী করবে রমেশ? ওরে রমেশ রে, হে আমি কি শুনছি? এই ব্যাংকটা তোকে বিয়ের প্রস্তাব দিচ্ছে? হে কি করে সম্ভব? তুই একজন জলশান্ত মানুষ, আর ও একটা জলচর ব্যাংক। মানুষ হয়ে একটা ব্যাংকে বিয়ে করবি? গ্রামবাসী জানলে তো তোকে সমাজচ্যুত করবে। লোকে পথে ঘাটে তোকে দেখে সি সি করবে। আমাদের এইটুকু সম্মানও যে আর থাকবে না রে বাবা। পিসিমা, সমাজ কি বললো তা দিয়ে আমি কি করব? যখন আমাদের ঘরে অন্ন ছিল না, যখন আমি তুমি ক্ষুধায় কাতর হয়ে দিনের পর দিন কাটিয়েছি, তখন এই সমাজের কেউ কি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছিল? কেউ তো পাশে ছিল না। সবাই শুধু অভাগা বলে উপহাস করেছে। তখন এই ব্যাংকটি তো আমাদের পাশে দাঁড়িয়েছে, আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। কিন্তু বাবা, লোকলজ্জা বলেও তো একটা কথা আছে। পিসিমা, রূপ দিয়ে কি হয়? যার গুণ আজ আমার অন্ধকার ঘরে আলোর প্রদীপ জ্বেলেছে, সেই পরম বন্ধুকে আমি কেবল ব্যাং বলে ছোট করতে পারবো না। ও যদি সত্যি আমাকে স্বামী হিসেবে পেতে চায় তবে আমি রাজি। ও আমার সম্মান রক্ষা করেছে, আজ আমি ওর সম্মান রক্ষা করব। আমি এই বিয়েতে রাজি। পিসিমা, তুমি আর না করো না। ঠিক আছে বাবা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। বিধাতা তোর মঙ্গল করুন বাবা। মহাজন মশাই, আপনি কি লোকমুখে প্রচলিত সেই বিচিত্র সংবাদটি শুনেছেন? আমাদের সেই অভাগা রমেশ এখন কেবল ভাগ্যের জোরে নয়, বরং মস্তিষ্কের বিকৃতিতেও সংবাদে উঠে এসেছে।
সে নাকি এক সামান্য জলাশয়ের ব্যাংকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে চলেছে। ছি ছি ছি, এ তো আমাদের গ্রামের কলঙ্ক। ব্যাঙের সাথে কি কখনো মানুষের বিয়ে হতে পারে? সংবাদটি আমার কানেও পৌঁছেছে কালু। আমি তো ভেবেছিলাম রমেশ হঠাৎ বড়লোক হয়ে গিয়েছে, কিন্তু এ তো দেখছি পুরোপুরি পাগলও হয়ে গিয়েছে। মানুষ হয়ে একটি ব্যাংকে অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করা, এমন কথা তো এই তল্লাটে কেউ কোনোদিন শোনেনি। কালু ভাই, আমি ভাবছি লোকটা সত্যি পাগল হয়ে গেল। রমেশ ছেলেটা তো বেশ শান্ত আর পরিশ্রমী ছিল। দিনরাত নদীতে পড়ে থাকতো, পিসিমার মুখে অন্ন জোগাতো। হঠাৎ কি এমন ঘটলো যে সে সমাজের লোকলজ্জা বিসর্জন দিয়ে একটা ব্যাংকে বিয়ে করতে উদ্যত হলো? আমার তো মনে হয় ব্যাঙের পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। হয়তো ওটা কোনো জাদুকরি কিছু। রহস্য আর কি থাকবে মালতী? নিশ্চয় ও কোনো অশুভ শক্তির উপাসনা শুরু করেছে। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি একটি ব্যাঙের গলায় মালা দিতে পারে? এটি অবশ্যই কোনো কালা জাদু বা ভণ্ডামি। রমেশ হয়তো মনে করেছে এইভাবে সে নিজেকে আরো প্রভাবশালী করবে। আমাদের উচিত সমাজ থেকে ওকে এক ঘরে করে দেওয়া। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না কালু। ঘটনাটা যখন এতই বিচিত্র, তখন চলো আমরাও বিয়ের আসরে গিয়ে উপস্থিত হই। স্বচক্ষে এই প্রহসনটি অবলোকন করা প্রয়োজন। আমি দেখতে চাই বিয়ের আসরে রমেশ কিভাবে একটি ব্যাঙের হাতে হাত রাখে। সত্য যদি কিছু থাকে তবে সেখানেই তা উন্মোচিত হবে। হ্যাঁ, ঠিক বলেছেন মহাজন। আমরাও যাব এবং গ্রামের সবাইকে সাথে নিয়ে যাব। দেখি রমেশ কেমন করে ওই ব্যাঙ বউ নিয়ে সংসার করে। যদি কোনো ছলনা ধরা পড়ে তবে আমরা ওকে গ্রাম ছাড়া করব, গ্রাম ছাড়া। রমেশ, এবার বিবাহের চূড়ান্ত লগ্ন উপস্থিত। তুমি তোমার জীবন সঙ্গিনীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাল্যদান সম্পূর্ণ করো। ওরে দেখ দেখ, এবার ইতিহাসের শ্রেষ্ঠ দৃশ্যটি শুরু হতে যাচ্ছে। রমেশ এখন ব্যাঙের গলায় মালা পরাবে। এর চেয়ে বড় কৌতুক আর কি হতে পারে? এ কি তীব্র আলোর ঝলকানি! চারপাশে এমন উজ্জ্বল হয়ে উঠলো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। পিসিমা, ওই ব্যাংকটি কোথায় গেল? ও কি তবে ওই আলোয় মিলিয়ে গেল? ভয় পেও না রমেশ, আমি তোমার সেই অর্ধাঙ্গিনী। তুমি যাকে ব্যাঙ রূপে আশ্রয় দিয়েছিলে। আমি রাধা। এক ঋষির অভিশাপে আমি ব্যাঙ হয়ে গিয়েছিলাম। সেই অভিশাপ মুক্তির একমাত্র শর্ত ছিল, যদি কোনো পৃথিবীর মানুষ নিঃস্বার্থ ও দয়ালুভাবে আমার কদর্য রূপেই আমাকে ভালোবেসে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে রাজি হয়, তবেই আমি আমার মানবী রূপ ফিরে পাবো। এ কি সম্ভব? তুমি তবে কোনো ব্যাঙ ছিলে না? মাগো, তুমি তো সামান্য মানবী নও। তুমি আমাদের ঘরের জন্যেই সাক্ষাৎ লক্ষ্মী হয়ে এসেছো। আমি অভাগী তোমায় কত কটু কথা বলেছি, তোমাকে চিনতে পারিনি মা। তুমি আমায় ক্ষমা করে দিও। আপনি কেন ক্ষমা চাইবেন? আপনার প্রশ্রয় না থাকলে এই ঘরে আমি ঠাঁই পেতাম না। এ কি অলৌকিক কাণ্ড! এ তো সাক্ষাৎ সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। ঠিকই বলেছ যে রমেশকে আমরা সবসময় অবজ্ঞা করেছি, তার ভাগ্য কেমন সৃষ্টিকর্তা ভালো করে দিল। এই নাও তোমার চা। কি এত হিসেব করছো? ব্যবসায় কিছু বকেয়া হিসাব করছিলাম রাধা। জানো তো, এখন আমি আর সেই অভাগা জেলে নই। আমার এখন বড় ব্যবসা হয়েছে। সবকিছুই তোমার জন্য। তুমি আসার আগে আমার জীবনটা ছিল মাঝ নদীতে হাল ভাঙা নৌকার মতো, কিন্তু তুমি আমাকে শিখিয়েছ যে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষের প্রতি দয়া হারানো উচিত নয়। তোমার জন্য আমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে রাধা, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। তুমি ভালো মনের মানুষ। যা কিছু অর্জন করেছো তা তোমার সুন্দর মনের জন্যই করতে পেরেছো। আমি তো উপলক্ষ মাত্র। তুমি যদি আমাকে কেবল একটি কুৎসিত ব্যাঙ ভেবে দূরে ঠেলে দিতে, তবে আজ হয়তো আমাদের এই সুখের দিন দেখতে হতো না। একটু পরেই বের হব। তোমার কিছু লাগবে?
না রে বাবা, এখন তো আর কিছুর অভাব নেই। এখন আমাদের ঘর পূর্ণ। তোকে কেউ আর এখন অভাগা বলে ডাকতে পারবে না। গ্রামের সবাই তোকে এখন ভাগ্যবান মানুষ মনে করে, আর এটাই আমার সব থেকে বড় পাওয়া। কারো ভালো করলে সৃষ্টিকর্তা তার দিকে মুখ তুলে যান বাবা। সত্যি জয় সব সময় হয় রে বাবা, সব সময় হয়। হ্যাঁ পিসিমা, আমি আর অভাগা নই। তুমি আছো, রাধা আছে, আমার আর কি চাই? আমরা সবাই মিলে এখন থেকে সুখে শান্তিতে বসবাস করব। হ্যাঁ, এখন শুধু আমার নাতি নাতনি লাগবে, তাহলে আমার ঘর কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।